হ্যাঁ, তো আজকে আমাদের সেকেন্ড এপিগ্রাফটা আলোচনা হবে। আজকে আমাদের হলোমেনের সেকেন্ড ক্লাস। ওকে? আজকে আমাদের হলোমেনের সেকেন্ড ক্লাস। আজকে আমরা ১ম এই এই সেকেন্ড এপিগ্রাফটাকে নিয়ে আলোচনা করব। আমরা বলেছিলাম ভাইটাল ইম্পালসিভ ফোর্স সম্পর্কে। তাহলে ভাইটাল ইম্পালসিভ ফোর্স সম্পর্কে আমরা কিন্তু আলোচনা করেছি অলরেডি। এবং আমরা কি দেখেছি? ভাইটাল ইম্পালসিভ ফোর্সে but we have seen that modern human beings are hollow because they don't have the vital impulsive force. এবার মিস্টার কার্স হি ডেড আমি আলোচনা করে দিয়েছি আজকে আমরা সেকেন্ড এপিগ্রাফ এ পেনি ফর দ্য ওল্ড গাই এটা সম্পর্কে বুঝবো। সবার আগে বুঝতে হবে এই ওল্ড গাই বলতে কাকে রেফার করা হচ্ছে? ওল্ড গাই বলতে কিন্তু গাই ফক্স কে রেফার করা হচ্ছে। গাই ফক্স জি ইউ ওয়াই গাই ফক্স এফ এ ডব্লিউ কে ই এস। ওকে, সো গাই ফক্স কিন্তু রেফার করা হচ্ছে। এবার গাই ফক্স কে ছিলেন সেটা বুঝতে গেলে বুঝতে হবে সালটা তখন ১৬০৩ সালটা তখন ১৬০৩ যখন ইংল্যান্ডে নতুন কিং হচ্ছেন কিং জেমস ওয়ান নতুন কিং হচ্ছেন কিং জেমস ওয়ান আমরা সেই টাইমে দেখতে পাচ্ছি এবং এই যে নতুন কিং হচ্ছে কিং জেমস ওয়ান আমরা দেখছি যে হি ওয়াজ আ প্রোটেস্ট্যান্ট কিং জেমস ওয়ান ওয়াজ আ প্রোটেস্ট্যান্ট এবং যেহেতু কিং জেমস ওয়ান এই যে আমাদের দেখতে পাচ্ছি কিং জেমস ওয়ান ওয়াজ আ প্রোটেস্ট্যান্ট was a Protestant. But the common people, like people like Guy Fawkes, was Catholic. এবার ইংল্যান্ডে সেই হেনরি এইটের সময় থেকে প্রোটেস্ট্যান্ট আর ক্যাথলিকের একটা সমস্যা চলছে। যদি কিং প্রোটেস্ট্যান্ট হচ্ছে তো ক্যাথলিকরা সাফার করছে, কিং যদি ক্যাথলিক হচ্ছে তো প্রোটেস্ট্যান্টরা সাফার করছে। তাহলে জেমস জেমস ওয়ান এবার প্রোটেস্ট্যান্ট, এবার গাই ফক্সরা কি করে? এরা যেহেতু ক্যাথলিক, এরা মানে দে আর এগেইনস্ট দ্য কিং জেমস ওয়ান। আরেকটা কথা হচ্ছে জেমস ওয়ানের বাড়ি ছিল স্কটল্যান্ডে এবং তার স্কটল্যান্ডের একজন লোককে ইংল্যান্ডের কিং হিসেবে মানতে পারছে না। এবং দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু জেমস ওয়ান অ্যাকচুয়ালি ওয়াজ অ্যান অপপ্রেসর টুয়ার্ডস দ্য ক্যাথলিকসদের প্রতি জেমস ওয়ান কিন্তু অত্যাচারী ছিলেন। সুতরাং গাই ফক্স কি প্ল্যান করে ১৬০৫ সালে এরা ব্রিটিশ পার্লামেন্টে এই জেমস ওয়ান যখন পার্লামেন্টের মধ্যে থাকবে এই পার্লামেন্টে তারা বোম মেরে পার্লামেন্টকে উড়িয়ে দেবে। মানে দে ট্রাই টু ব্লো আপ দ্য পার্লামেন্ট। তারা পার্লামেন্টকে উড়িয়ে দিতে চেয়েছিল। কিন্তু দেখা যায় এই পার্লামেন্টে সময় যখন তারা এই প্ল্যানিংটা করেছিল দেখা যায় যে এটা সাকসেসফুল হয়নি। তারা ধরা পড়ে গিয়েছিল গাই ফক্সের সঙ্গে আর কে ছিলেন? যেমন ফাদার গার্নেট ছিলেন। ওকে, ফাদার গার্নেট এরা ছিলেন ওর সঙ্গী হিসাবে। এবার ওরা যেহেতু ধরা পড়ে গিয়েছিল মানে কিংকে মার্ডার করার হিসাবে মানে রেজিসাইড এর জন্য রেজিসাইড মানে কিংকে হত্যা করা দ্য কিলিং অফ আ কিং। এরা যেহেতু কিংকে হত্যা করতে চেয়েছিল এদেরকে ফাঁসি দেওয়া হয়। এবার ইংল্যান্ডে ফাঁসিটা দেওয়া হচ্ছে কবে? ১৬০৫ সালে তাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে এবং তাদেরকে কি হিসাবে ধরা হচ্ছে? তাদেরকে কিন্তু টেররিস্ট হিসেবে ধরা হচ্ছে কারণ তারা দেশের সর্বোচ্চ মানে দ্য পাওয়ারফুল ম্যান ইন দ্য কান্ট্রি কিংকে তারা কিন্তু হত্যা করতে চেয়েছিল। এবার দেখো এই তিনি মানে তারা এই প্রোটেস্ট্যান্টদের কাছে হয়তো টেররিস্ট বাট ক্যাথলিকদের কাছে কিন্তু তারা প্যাট্রিয়ট। দেখো একজন সেই মানে হি ইজ আ ব্যাড ম্যান অর গুড ম্যান এটা কিন্তু হিস্ট্রি অনুযায়ী চেঞ্জ হতে পারে। যেমন ধরো সাপোজ একটা দেশের একজন কেউ যদি খুব ভালো কাজ করে সেটা অন্য কারো কাছে খারাপ হতে পারে। যেমন ধরো ব্রিটিশার্সরা কি করেছিল আমাদেরকে যখন অত্যাচার করতো তখন আমাদের দেশের যারা ফ্রিডম ফাইটার তারা তাদের বিরুদ্ধে লড়াই করেছিল এবং আমরা দেখেছি সেই জন্য ব্রিটিশার্সরা আমাদের উপর কতটা না অত্যাচার করেছে। সেটা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড বলতে পারো এবং আমরা দেখেছি ক্ষুদিরাম বোস কিভাবে ফাঁসি দিয়েছে। তাই তো? কারণ তাদের কাছে ক্ষুদিরাম বোস তাদের কাছে একটা নেগেটিভ ক্যারেক্টার কিন্তু আমাদের কাছে ক্ষুদিরাম বোস একটা পজিটিভ ক্যারেক্টার। আমরা কিন্তু ক্ষুদিরাম বোসকে হৃদয় থেকে সবসময় সম্মান করি। ভগৎ সিং, ক্ষুদিরাম বোস আজও আমাদের হৃদয়ে কিন্তু তারা রয়ে গেছেন। তাই এই দেশটা যে স্বাধীন হয়েছে তাদের ভূমিকা যদি না থাকতো এই দেশ কখনোই কিন্তু স্বাধীন হতে পারতো না। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবার দেখো সবথেকে বড় কথা তাহলে এই যে গাই ফক্সকে যে ফাঁসি দেওয়া হচ্ছে এবার এলিয়ট কেন এই কথাটা আনলেন? এলিয়ট কেন এই রেফারেন্সটা আনলেন? গাই ফক্সের রেফারেন্সটা। কারণ উনি যেটা বলতে চাচ্ছেন এলিয়টের কথাটা হচ্ছে যে আজকে যে গাই ফক্স তিনি তো ইনঅ্যাক্টিভ লোক ছিলেন না, তিনি তো অ্যাক্টিভ লোক ছিলেন, তাই তো? গাই ফক্স ওয়াজ অ্যান অ্যাক্টিভ ম্যান। কারণ তিনি কিছু একটা করতে চেয়েছিলেন।
তার মানে গাই ফক্সের মধ্যে কিন্তু ভাইটাল ইম্পালসিভ ফোর্সটা ছিল। আর এবার সেটা ভালো বা খারাপ পরের কথা। কারো কাছে ভালো, কারো কাছে খারাপ। এবার দেখো এই যে গাই ফক্স এর মধ্যে কিন্তু একটা কি ছিল? ভাইটাল ইম্পালসিভ ফোর্স ছিল। সেজন্য কিন্তু তিনি এই কাজটা করতে চেয়েছিলেন। এবার এই গাই ফক্সকে মনে রাখবে প্রত্যেক বছর 5th নভেম্বরে তার এফিজি তৈরি করা হয়। এফিজি মানে একটা খড়ের একটা আ স্ট্যাচু তৈরি করা হয় তার এবং খড়ের যে একটা মূর্তি তৈরি করে তাকে পুড়িয়ে দেওয়া হয় আজও পর্যন্ত। ওকে ইংল্যান্ডে। প্রত্যেক বছর 5th নভেম্বরে সেটা হয়। কারণ গাই ফক্সকে তারা একটা এই পুড়িয়ে দেওয়ার মাধ্যমে যেটা বোঝাতে চায় যে গাই ফক্সকে একটা নেগেটিভ ক্যারেক্টার যে কিংকে হত্যা করতে চেয়েছিল, ঠিক আছে? এবং সেই কারণে গাই ফক্সকে আজও পর্যন্ত মানে এফিজি তৈরি করে তাকে পোড়ানো হয়। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এফিজি তৈরি করে কিন্তু পোড়ানো হয় গাই ফক্সকে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে গাই ফক্সকে যখন এফিজি তৈরি করে পোড়ানো হয়, ইংল্যান্ডে বাচ্চারা কি করে? তার জন্য কিছু টাকা পয়সা তোলে। এবং যখন তারা টাকা পয়সা তোলে, সেজন্য তারা বলে এ পেনি, পেনি মানে রুপি তাদের কাছে। এ পেনি ফর দ্য ওল্ড গাই। ওল্ড গাই ফক্সের জন্য টাকা যখন চায় বাচ্চারা, তখন সেই এই লাইনটা বলে এ পেনি ফর দ্য ওল্ড গাই। এই টি.এস. এলিয়ট এই লাইনটা তুলছেন। এ পেনি ফর দ্য ওল্ড গাই। তার মানে কি? ওল্ড গাই ফক্সের কথা রেফার করছেন। এলিয়ট যেটা বলতে চাচ্ছেন, আজকের যুগে মডার্ন হিউম্যান বিংসরা মিস্টার কার্সের মতো না, গাই ফক্সের মতো না। এদের মধ্যে ভাইটাল ইম্পালসিভ ফোর্স ছিল মিস্টার কার্স বা গাই ফক্সের মধ্যে। কিন্তু আজকের যুগের মানুষের মধ্যে কিন্তু কোনো ভাইটাল ইম্পালসিভ ফোর্স নেই। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কোনো ভাইটাল ইম্পালসিভ ফোর্স কিন্তু নেই। ওকে, সেই কারণে উনি এই এপিগ্রাম দুটো তুলছেন। তাহলে মিস্টার কার্স আর গাই ফক্সের রেফারেন্স টানার কারণটা কি? উনি যেটা বলতে চাচ্ছেন যে the modern people don't have vital impulsive force like Mr. Kurtz and Guy Fawkes. আজকের যুগে মানুষ হচ্ছে হলো। তারা যে কিছু একটা অ্যাক্টিভ প্ল্যানিং করবে বা অ্যাক্টিভলি কিছু একটা করবে সেটা ভালো বা খারাপ যাই হোক না কেন কিচ্ছু করে না। তারা হলো মেন। ভালো বা খারাপের মাঝখানে কিন্তু এরা থেকে যায়। তারা হ্যাঁও বলে না, নাও বলে না। তারা কোন একটা অ্যাক্টিভ কাজ কিন্তু করতে পারে না। সেটা আমরা দেখতে পাই। ওকে, বোঝা গেল ব্যাপারটা? যে কেন হ্যাঁ এপিগ্রাফটা স্যার, নেওয়া বুঝতে হয়েছে? পেরেছি। হ্যাঁ, এবার আমরা টেক্সটটা লাইন বাই লাইন যাব। ওকে? ওকে। প্রথম লাইনটা উনি শুরু করছেন যেটা দিয়ে আ জি, "We are the hollow man" প্রথম লাইনটা শুরু করছেন, "We are the hollow man. We are the stuffed man, headpiece filled with straw." Sorry, "We are the hollow man, we are the stuffed man, leaning together, headpiece filled with straw. Alas, our dried voices when we whisper together are quiet and meaningless." খুব ভালো করে বুঝতে হবে এখানে। যে কথাগুলো ওনারা রেফার করছেন, প্রথম লাইন হচ্ছে "উই আর দ্য হলো ম্যান" মানে কি? আমরা ফাঁপা মানুষ। হলো ম্যান মানেটা কি? ফাঁপা। ওকে, এবার এখানে মানে কি? মানে যাদের মধ্যে মডার্ন হিউম্যান বিংস দের বলা হচ্ছে, হলো কাদেরকে বলা হচ্ছে? মডার্ন পিপল দের বলা হচ্ছে। কেন? কারণ তাদের মধ্যে কেন তারা ফাঁপা? কারণ তাদের মধ্যে ভাইটাল ইম্পালসিভ ফোর্স নেই। কি নেই? ভাইটাল ইম্পালসিভ ফোর্স। ভাইটাল ইম্পালসিভ ফোর্স মানে কি? মনের ভেতরে যে এক্সাইটমেন্ট বেঁচে থাকে, এই এক্সাইটমেন্টটাকে বলা হয় ভাইটাল ইম্পালসিভ ফোর্স। তাদের মধ্যে স্পিরিচুয়ালিটি বলতে কিছু নেই, স্পিরিচুয়াল ল্যাক। দেখো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হওয়ার পরে হিউম্যান বিংস হ্যাভ সাফার্ড আ লট because they have seen their near and dear ones to be mercilessly killed by the world war. সেটা আমরা দেখেছি। স্পিরিচুয়াল ল্যাক, গডের সঙ্গে তারা কানেক্ট করতে পারছে না। ওকে, তাদের মধ্যে মোরালিটি নেই, ল্যাক অফ মোরালিটি, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ল্যাক অফ মোরালিটি এইগুলো কিন্তু তাদের মধ্যে রয়েছে। ওকে, সো হোয়াট উই সি দ্যাট এই যে জিনিসটা আমাদের কিন্তু মেইনটেইন করতে হবে। সো উই আর দ্য হলো ম্যান। আমরা যে ফাঁপা মানুষ, মানে দেখতে মানুষের মধ্যে কিন্তু মানুষের মধ্যে যা যা কোয়ালিটি থাকা দরকার সেই সমস্ত কিচ্ছু কিন্তু নেই। কার মধ্যে নেই? হলো ম্যানদের মধ্যে। ওকে, সেজন্য বলল উই আর দ্য হলো ম্যান। তাহলে দ্য মডার্ন পিপল আর হলো বিকজ দে ডোন্ট হ্যাভ ভাইটাল ইম্পালসিভ ফোর্স, দে হ্যাভ দি স্পিরিচুয়াল ল্যাক এন্ড দে অলসো হ্যাভ দ্য ল্যাক অফ মোরালিটি। তার মধ্যে কিচ্ছু কিন্তু নেই। ওকে, তারপর দেখো উই আর দি স্টাফড মেন। স্টাফড মেন মানেটা কি? দেখো, দেখো প্রথম কথা উই আর দ্য হলো মেন। এটার কারণটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে মডার্ন মানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার যখন হয়ে যাচ্ছে তারপরে ইউরোপের যে ডিস্ট্রাকশনটা হচ্ছে না, ইউরোপের যে ডিস্ট্রাকশনটা সেটা কিন্তু মানুষজন মানতে পারছে না এবং উইদিন আ মোমেন্ট তারা তাদের প্রিয়জনদের হারাতে দিচ্ছে।
তাই তো? তাদের প্রিয়জনকে কিন্তু হারাতে দিচ্ছে এবং তাদের কিন্তু গডের প্রতি একটা বিলিভও উঠে যাচ্ছে। সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এই জায়গায় দাঁড়িয়ে এই লাইনটা লিখছে, "We are the hollow men." মানে the men are hollow। দেখো তারা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার করছে। হিউম্যান বিংস কে কিভাবে হত্যা করছে? তাহলে এই মানুষগুলোর মধ্যে তো মানুষের মানবতাবোধ থাকলো না, কোয়ালিটি থাকলো না। তাদের মধ্যে বেঁচে থাকার ভাইটাল ইম্পালসিভ ফোর্সটাও নেই। সেই কারণে তারা hollow। উই আর দি স্টাফড ম্যান। স্টাফড ম্যান মানেটা কি? স্টাফড ম্যান মানে হচ্ছে মানে আ সাপোজ একটা ফিগারের মধ্যে যদি তুমি সাপোজ একটা মাঠে তুমি কাকতাড়ুয়া দেখেছো? কাকতাড়ুয়া স্কোয়ার করে যেখানে দেখবে তোমার খড় ভরা থাকে হয়তো। এবং দেখতে অনেকটা মানুষের মতো। সো এই যে মডার্ন হিউম্যান বিংস স্কোয়ার করে মতো। উই আর দি স্টাফড ম্যান। স্টাফড ম্যান মানে কি? যাদের মধ্যে খড়কুটো ভরা থাকে, ঠিক আছে? স্ট্র ভরা থাকে। ঠিক আছে? সেজন্য বলছি উই আর দি স্টাফড ম্যান। তার মানে কি? তারাও একটি স্ট্র মানে their figures of modern human beings are like figures filled with straw। মডার্ন হিউম্যান বিংস এর মধ্যে কি রয়েছে? স্ট্র, খড়কুটো ভরা রয়েছে। দেখতে মানুষের মতো কিন্তু আদৌ তারা মানুষ নয়। দেখবে স্কেয়ার ক্রো কাকতাড়ুয়া কি করা হয় দেখবে ফসলে দেওয়া হয় জমিতে যাতে পাখিরা মনে করে যে মানুষ দাঁড়িয়ে রয়েছে এবং তারা যাতে ফসলটা না খেয়ে যায়। এবং অ্যাকচুয়ালি এই যে কাকতাড়ুয়া দেখতে হিউম্যান বিংস এর মতো কিন্তু অ্যাকচুয়ালি তো হিউম্যান বিংস না। ভেতরটা ফাঁপা, খড়কুটোতে ভর্তি। সো মডার্ন হিউম্যান বিংস হচ্ছে তেমন। সো the hollow men were the stuck men leaning together। লিনিং টুগেদার মানে কি? লিনিং মানে হচ্ছে ডিপেন্ডিং। একে অপরের প্রতি ডিপেন্ড করে থাকা, ঝুঁকে থাকা। বুঝছেন? একে অপরের প্রতি ঝুঁকে রয়েছে। তার মানে কি? তাদের মধ্যে ইন্ডিভিজুয়ালিটি নেই। তারা উইক। মডার্ন হিউম্যান বিংস আর উইক। তারা দুর্বল। তাদের মধ্যে অ্যাডভেঞ্চার করার মতো ক্ষমতাও নেই সেটা বলছি। হেড পিস ফিল্ড উইথ স্ট্র। মাথার মধ্যে কি ভরা রয়েছে? খড়কুটো ভরা রয়েছে। স্ট্র মানে কি? খড়কুটো। মাথার মধ্যে খড়কুটো ভরা রয়েছে। তাহলে we are the hollow men, we are the stuffed men, head piece leaning together, head piece filled with straw। মানে মাথার মধ্যে খড়কুটো ভরা রয়েছে। সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অ্যালাস, অ্যালাস মানে হায় রে! অ্যালাস কি? অ্যালাস হচ্ছে এক্সপ্রেশন অফ সরো। এই অ্যালাস কখনো বলি দুঃখ প্রকাশ করতে অ্যালাস, তাই তো? এক্সপ্রেশন অফ সরো আমরা সেটা দেখতে পাচ্ছি। এক্সপ্রেশন অফ সরো অ্যালাস দুঃখের সঙ্গে বলছে অ্যালাস। আচ্ছা এই যে বলল মাথার মধ্যে হেড পিস স্ট্র মানে কি? মাথার মধ্যে খড়কুটো ভরা রয়েছে। তার মানে কি এটা ইন্টেলেকচুয়াল এমপ্টিনেস কেও তো বোঝাচ্ছে। ইন্টেলেকচুয়াল এমপ্টিনেস কেও কিন্তু রেফার করছে। ওকে? ইন্টেলেকচুয়াল এমপ্টিনেস কেও কিন্তু তারা রেফার করছে। সো এবং বলছে অ্যালাস দুঃখের সঙ্গে বলছে এক্সপ্রেশন অফ সরো। অ্যালাস যখন আমরা বলি যে এক্সক্লেমেশন মার্ক রয়েছে দেখো অ্যালাস হচ্ছে এক্সপ্রেশন অফ সরো দুঃখের সঙ্গে। আবার ড্রাইড ভয়েসেস। আচ্ছা ড্রাইড ভয়েসেস মানে কি? ড্রাইড মানে শুকিয়ে যাওয়া ভয়েস। মানে আওয়াজগুলো কেমন? ড্রাইড শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়া মানে কি? লাইফলেস। ড্রাইড ভয়েসেস। তাই তো? তাদের মধ্যে তাদের যে ড্রাইড ভয়েসেস মানে তাদের স্পিচে মানে দেয়ার স্পিচ ল্যাকস প্যাশন, ভাইটালিটি অ্যান্ড অথরিটি। তাদের স্পিচের মধ্যে কোনো প্যাশন নেই, ভাইটাল ইম্পালসিভ ফোর্স নেই, কোনো অথরিটেটিভ আ স্পিচ নেই। তাদের স্পিচটা কিন্তু লাইফলেস। সেজন্য বলছে ড্রাই ভয়েসেস। কারণ তারা তো হলো, স্পিরিচুয়ালি হলো। তারা হয়তো রিলিজিয়নকে পালন করছে, সমস্ত হয়তো রিলিজিয়াস এক্টিভিটিস গুলো করছে কিন্তু গডের সঙ্গে কোনো কানেকশন নেই। এরা হচ্ছে হলো ম্যান। তাদের জীবনটা মিনিংলেস হয়ে গেছে। তারা কোনো কিছু অ্যাডভেঞ্চারাস কিছু করে না। তারা কোনোদিন ট্রাভেলিং এ বার হয় না। তারা চুপচাপ ঘরের মধ্যে বসে থাকে। তারা হ্যাঁও বলে না, নাও বলে না। তারা হচ্ছে হলো ম্যান। তাদের মধ্যে বেঁচে থাকার জাস্ট লিভিং ইন ডেথ মানে নামেই বেঁচে রয়েছে কোনো এক্সাইটমেন্ট নেই ভেতরে। এটাকেই বলা হলো ম্যান। সো বলছে আমার ড্রাই ভয়েসেস মানে লাইফলেস ভয়েসেস, তাই তো? when we whisper together when we whisper together whisper মানে কি? ফিসফিস করে কথা বলা। মানে কি? ফিসফিস করে কথা বলছি। whisper together মানে কি? ফিসফিস করে কথা বলা। তার মানে খুব ভালো করে এই জায়গাটা বুঝতে হবে আমাদের। when we whisper together আমরা যখন ফিসফিস করে কথা বলি, তার মানে ফিসফিস করে কথা বলা মানে কি? তাদের মধ্যে ল্যাক অফ কারেজ সেই সাহসটা নেই যে তারা জোরে কথা বলবে। তাই তো? তার মানে ফিসফিস করে কখন কেউ কথা বলে? যখন ল্যাক অফ কনফিডেন্স, যখন কারো মধ্যে ল্যাক অফ কনফিডেন্স এর অভাব থাকে। সেটা আমরা দেখতে পাচ্ছি। উই হুইসপার টুগেদার। তাই তো? আবার দেখতে পাচ্ছি ল্যাক অফ কনফিডেন্স, ল্যাক অফ কারেজ যাদের মধ্যে সাহস নেই, তারা কিন্তু ফিসফিস করে কথা বলে। সো উই হুইসপার টুগেদার মানে আমরা ফিসফিস করে কথা বলি। আর কোয়াইট অ্যান্ড মিনিংলেস আর কোয়াইট অ্যান্ড মিনিংলেস আর কোয়াইট অ্যান্ড মিনিংলেস। তার মানে আমাদের মধ্যে আমাদের কথাগুলোর মধ্যে মানে দেয়ার ভয়েসেস মানে দ্য ভয়েসেস অফ দ্য হলো ম্যান তাদের মধ্যে কি নেই? কোন সিগনিফিক্যান্ট মিনিং নেই।
মানে their voices produce no significant sound, তাদের ভয়েসের মধ্যে কোনো significant সাউন্ড নেই, মানে মিনিংলেস কনভারসেশন করে তারা, সরি কোয়াইট এন্ড মিনিংলেস, কারণ তাদের সাউন্ডস হচ্ছে মিনিংলেস, অ্যাজ উইন্ড ইন ড্রাই গ্রাস, অ্যাজ উইন্ড ইন ড্রাই গ্রাস। কি বলছে? উইন্ড ইন ড্রাই গ্রাস, উইন্ড মানে কি বাতাস, আর ড্রাই গ্রাস মানে কি ঘাস, তাই তো? আচ্ছা ঘাসগুলো মানে গ্রাস মানে কি ঘাস তো, এবার ঘাস কি হয়? তার মানে সবুজ, তার মানে সেটা অ্যাকচুয়ালি কিন্তু একটা ভাইটালিটিকে বা এনার্জিকে রিপ্রেজেন্ট করে, কিন্তু বা লাইফকে রিপ্রেজেন্ট করে, কিন্তু ঘাসগুলো এখন শুকিয়ে গেছে। ঘাসগুলো কিন্তু সব শুকিয়ে গেছে। ঘাসগুলো সব শুকিয়ে গেছে। তার মানে কি? একটা ব্যারেননেস কে রেফার করছে। ব্যারেননেস মানে অনুর্বর, ব্যারেননেস কে রেফার করছে। ডিকে ধ্বংস হয়ে যাবে, ডিকে কে, এটা ডিকে ইমেজ কে রেফার করছে। সো অ্যাজ উইন্ড ইন ড্রাই গ্রাস, বলছে এদের অবস্থা কেমন? অ্যাজ উইন্ড ইন ড্রাই গ্রাস, ওই যে শুকিয়ে যাওয়া ঘাসের মতো। তার মানে কি? এরা অ্যাকচুয়ালি আর নামেই বেঁচে রয়েছে কিন্তু শুকিয়ে গেছে। দে বিকাম ড্রাই, দ্য হলো উইল বিকাম ড্রাই। এবার দেখো একটা জিনিস বুঝতে পারছো, ১ম থেকে লাইনগুলোকে পরপর দেখতে গেলে দেখো মডার্ন কবিতায় কিন্তু লিনিয়ার স্কেলে কবিতা লেখা হয় না। ঠিক আছে? ফ্রি ভার্সে লেখা, কবি যা ফিল করছে সেটাই লিখছেন। তাই পরপর যে কানেক্ট করে তুমি পড়তে পারবে তা কিন্তু নয়। এটা মাথায় রাখবে। কারণ তোমাকে কানেক্ট হতেই দেবে না। কারণ ওরা বলছে জীবনটাই তো অনিশ্চিত। জীবনটা লিনিয়ার স্কেলে চলে না। তাই তুমি পুরো কবিতাটাকে কানেকশন নিয়ে পড়লে কেন? ওরা মাঝখানে দেখবে হঠাৎ করে কবিতা পড়তে একটা অন্য থিম নিয়ে চলে আসবে। হ্যাঁ? যেমন দেখো পরের লাইনটা দেখো, "A rat's feet over broken glass." আচ্ছা র‍্যাটস ফিট মানে কি? ইঁদুর। র‍্যাট মানে কি? ইঁদুর। তাই তো? র‍্যাটস ফিট আ ব্রোকেন গ্লাস মানে কি? একটা গ্লাস ভেঙে গেছে, সেই ভাঙা গ্লাসের উপর দিয়ে যদি ইঁদুর হেঁটে যায় তাহলে কি হবে? সেখান থেকে রক্ত বার হবে। মানে একটা দেখো খুব ইমেজটা খুব একটা আগলি ইমেজ। দেখো একটা আগলি ইমেজকে রিপ্রেজেন্ট করছে। এই যে ইমেজটা তৈরি করছে, এটা কি বলতে চাচ্ছে? মানে ডিকেইং ইমেজ। একটা ডিকেইং ইমেজকে কিন্তু রিপ্রেজেন্ট করছে। আগলিনেস কে রিপ্রেজেন্ট করছে মডার্ন সোসাইটি। ওকে? সো or rats feet over broken glass. এই যে একটা স্ট্রেঞ্জ ইমেজ তৈরি করলো না, একটা অদ্ভুত একটা আগলিনেস ইমেজ তৈরি করছে। এই আগলিনেস অফ মডার্ন সিভিলাইজেশন কে রিপ্রেজেন্ট করছে ব্রোকেন গ্লাসের উপর দিয়ে যখন একটা ইঁদুর হেঁটে যাচ্ছে। ইন আওয়ার ড্রাই সেলার, এই ইঁদুরটা কোথা দিয়ে হেঁটে যাচ্ছে? ইন আওয়ার ড্রাই সেলার। ড্রাই সেলার মানে কি? আন্ডারগ্রাউন্ড রুম, মানে ওই আন্ডারগ্রাউন্ড রুমের ভেতর দিয়ে একটা গ্লাস ভেঙে গেছে, সেই গ্লাস ভাঙা গ্লাসের উপরে ইঁদুর হেঁটে যাচ্ছে। আন্ডারগ্রাউন্ড রুম মানে কি? আন্ডারগ্রাউন্ডে মানে কি থাকে? সেখানে ডার্কনেস থাকে। মডার্ন সিভিলাইজেশন বিকামস ডার্ক। ওকে, সো ড্রাই সেলার, হ্যাঁ, মানে আন্ডারগ্রাউন্ড রুম কে বলছে, যেটা অ্যাকচুয়ালি ডার্কনেস কে কিন্তু রিপ্রেজেন্ট করছে মডার্ন সিভিলাইজেশন। বলছে শেপ উইদাউট ফর্ম, দারুণ কথা এই লাইনটা। শেপ উইদাউট ফর্ম মানে দা হলো মেন হ্যাভ দা শেপ, তাদের কিন্তু আকারটা রয়েছে মানুষের মতো, উইদাউট ফর্ম। শেপ উইদাউট ফর্ম মানে কিন্তু যে সাবস্ট্যান্সটা থাকা দরকার সেটা, বা যে উপাদানটা থাকা দরকার সেটা কিন্তু নেই। তার মডার্ন পিপল লুক লাইক কমপ্লিট হিউম্যান বিইংস বাট ইন্টারনালি দে ল্যাক দ্য ট্রু আইডেন্টিটি। তাদের দেখতে অনেকটা মানুষের মতো কিন্তু ট্রু আইডেন্টিটি কিন্তু নেই। আর শেড উইদাউট কালার, আর মডার্ন হিউম্যান বিইংস কেমন? শেড উইদাউট কালার। তার মানে শেড উইদাউট কালার, শেড মানে কি? শ্যাডো, ছায়া। যে শ্যাডোতে কোনো, যে শেডে, যে ছায়াতে কোনো কালার নেই, কালারলেস। তো তারা শেড মানে ছায়া। আচ্ছা ছায়া মানে কি? সেটাকে তুমি ছায়াকে কোনোদিন ধরতে পারবে না তুমি। তাই তো? ছায়াকে কোনোদিন ধরতে পারবে না। উইদাউট কালার, এবং শেডেরও কোনো কালার নেই, মানে কালারলেস। মডার্ন হিউম্যানস এর লাইফ কিন্তু কালারলেস হয়ে গেছে। শেডের মতো ডার্ক হয়ে গেছে। তুমি ধরতে গিয়েও ধরতে পারবে না, বুঝতে পারবে না যে আদৌ জীবনটা রয়েছে কিনা। শেড হয়ে গেছে জীবনটা। এক্সিস্টেনশিয়াল ক্রাইসিস। এই সমস্ত থিম গুলো কিন্তু আমরা পাচ্ছি। এটা কবিতাকে যদি ডিটেইলে অ্যানালিসিস না করা হয় তাহলে কিন্তু বুঝতে পারবে না। তো শেপ উইদাউট ফর্ম, শেপ উইদাউট কালার, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। শেপটা রয়েছে কিন্তু ফর্মটা নেই। শেড তার একটা ছায়ার মতো গাছের। দেখছো আছে কিন্তু তুমি সেটা ধরতে পারবে না। শেড উইদাউট কালার, কালারলেস লাইফ হয়ে গেছে মডার্ন ইউনিক্স এর। প্যারালাইজড ফোর্স, প্যারালাইজড মানে কি? একজন প্যারালাইসিস পেশেন্ট কি হয়? মানে প্যারালাইজড পেশেন্ট মানে সে নড়াচড়া করতে পারে না, আনএবল টু মুভ। প্যারালাইজড ফোর্স, দ্য মডার্ন হিউম্যান বিংস কেমন হয়ে গেছে? প্যারালাইজড হয়ে গেছে যেন। মানে মানে তাদের মধ্যে কিন্তু পোটেনশিয়ালিটি নেই। তাদের মধ্যে এই প্যারালাইসিস মানে এটা হচ্ছে স্পিরিচুয়াল প্যারালাইসিস। গডের সঙ্গে কোনো কানেক্ট কিন্তু নেই। It actually refers to spiritual paralysis. So, paralyzed force মানে কি? Spiritual paralysis কে তুমি রেফার করছেন। So, shape without form, shade without color,
প্যারালাইজড করছে। এই মডার্ন হিউম্যানস হচ্ছে স্পিরিচুয়ালি প্যারালাইসিস। গেস্টার উইথআউট মোশন, গেস্টার উইথআউট মোশন। গেস্টার মানে তারা মুভমেন্ট করার চেষ্টা করছে কিন্তু মুভমেন্ট করছে না। দেখো এটা অ্যাকচুয়ালি ইনঅ্যাক্টিভিটি কে রিপ্রেজেন্ট করছে। তারা কিন্তু অ্যাক্টিভ নয়। গেস্টার মুভমেন্ট করার চেষ্টা করছে কিন্তু উইথআউট মোশন, নড়াচড়া না করে। তাহলে তারা এই জন্যই তো হলো দেখাচ্ছে হিউম্যান বিংস এর মধ্যে তাদের হিউম্যান বিংস না। সেজন্য বলল গেস্টার উইথআউট মোশন। মানে মুভমেন্ট করছে, মানে মুভ না করেই মুভমেন্ট করছে। ভাবছে মুভমেন্টটা করবে কিন্তু করতে পারছে না। দোজ এতদূর বোঝা গেছে কি দেখো আগে? Is it clear? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, যদি সাউন্ড শুনতে না পাও সঙ্গে সঙ্গে জানাবে কিন্তু, হ্যাঁ? ঠিক আছে। ওকে। সো দেখো, what do you see that? এবার দেখো পরের লাইনে those who have crossed with direct eyes। এবার এই কি বলছেন? যারা অলরেডি ক্রস করেছে কি উইথ ডিরেক্ট আইজ। এবার ডিরেক্ট আইজটা বলতে কাকে বোঝাচ্ছে খুব ইম্পর্টেন্ট এটা। এটা কিন্তু চারণকে রিপ্রেজেন্ট করছে। কাকে? চারণকে। চারণকে? চারণ হচ্ছে একজন ফেরিম্যান, গ্রিক মিথোলজির একজন ফেরিম্যান। মানে যে কি করে? এই একটা নদী রয়েছে, নদীটা হচ্ছে স্টিক্স রিভার। নদীটা হচ্ছে স্টিক্স, STYX, স্টিক্স নামক একটা নদী রয়েছে গ্রিক মিথোলজিতে। সেখানে আমাদের বুঝতে হবে যে এই যে নদীটা রয়েছে সেই নদীতে ফেরিম্যান হচ্ছে আমাদের এই চারণ গ্রিক মিথোলজিতে। এবার ওর কাজটা কি? ও হচ্ছে ফেরিম্যান বলতে পারো বা বোটম্যান বলতে পারো, যে নৌকা চালিয়ে নিয়ে যায়। ও কি করে? তার জবটা হচ্ছে সোলস, যদি কেউ মারা যায় তাকে মানে মানে his job is to carry the souls across the river to the land of the dead। মানে একটা সোল মারা গেছে, মাঝখানে ধরো মারা গেছে, এই নদীটা রয়েছে, ঠিক আছে? আর এদিকে হচ্ছে ল্যান্ড অফ দ্য ডেড। মারা যাওয়া মানুষগুলোকে এই ডেড এর এই ল্যান্ডে নিয়ে আসতে হবে। এবার মানুষ যখন মারা যাচ্ছে তার নদীর এপারে দাঁড়িয়ে রয়েছে, নদীর পার করাবে কে? চারণ। ওকে, চারণ। নদীটা পার করাবে কে? চারণ। এইবার মনে রাখবে এই চারণকে কি করতে হতো? এই যে ডেথ ম্যান, সেই জন্য গ্রিকে যদি আগে কেউ মারা যেত, মারা যাওয়ার সময় তাদের কি করা হতো? তাদেরকে কয়েন দিয়ে দিত, ঠিক আছে? কয়েন, কয়েন। কেন? ওই কয়েনটা, এই যে লোকটা মারা গেছে একে কি হতো? চারণকে একটা কয়েন দিতে হবে আগে, ঠিক আছে? এবং কয়েনটা নিয়ে নেবে সে, কয়েনটা পে করলো চারণকে। চারণ এই যে ডেড বডিটাকে ল্যান্ড অফ দ্য ডেড এ নিয়ে চলে গেল। যদি ওই কয়েনটা না দেয় তাহলে কিন্তু এখানেই থেকে যাবে, ঠিক আছে? ভালো করে বুঝবে এখানে। তো চারণ কি করে? চারণ হচ্ছে মানে আ ও ওই আন্ডারওয়ার্ল্ড এ নিয়ে যায়। মানে ল্যান্ড অফ দ্য ডেড এ নিয়ে যায় একজন ডেড ম্যানকে, ডেড ম্যানকে। তাহলে এই চারণ যে একজন মৃত মানুষকে ওই ল্যান্ড অফ দ্য ডেড এ পৌঁছে দেয়, খুব ভালো করে বুঝবে এই ডিরেক্ট আইস হচ্ছে ওই চারণকে বলছে, চারণের আই। বুঝতে পারলে? তাহলে চারণ is actually a figure from Greek mythology. His job is to carry, he is the boatman or ferryman of the underworld. His job is to carry the souls of the dead across the river to the land of the dead. রিভারটার নাম কি? স্টিক্স, STYX, স্টিক্স। এবার এই যে খুব ভালো করে বোঝো, তার মানে বলছে those who have crossed। আরে বাবা, এলিট বলছেন যারা এই কি করেছে? ক্রস করেছে। কোন এই নদীটা ক্রস করেছে? উইথ ডিরেক্ট আইস। কার সঙ্গে? এই চারণের সঙ্গে। তার মানে চারণের চোখে চোখটা তারা রেখেছে, চারণের সামনে সামনে তারা হয়েছে। কারা? ওই গাই ফক্স, মিস্টার কার্স, এই ধরনের লোক। বলছে টু ডেথস আদার কিংডম। কোথায় নিয়ে গেছে? এই যে ল্যান্ড অফ দ্য ডেড এ নিয়ে এসেছে চারণ। বলছে তারা, তার মানে কি? তারা সাহসী মানুষ, তারা তো হরমেন না। তারা সাহসী মানুষ যারা এই ডিরেক্ট আইসিস সামনাসামনি হয়েছে, যারা এই চারণের চোখে চোখটা রাখতে পেরেছে। So those who have crossed with direct eyes, যারা এই চারণের চোখে চোখটা রেখে তারা যখন ল্যান্ড অফ দ্য ডেড এ গেছে, মনে রাখবে এটাকে বলে অ্যালুশন বলে। কোন ফিগার অফ স্পিচ? অ্যালুশন। একটা টেক্সটের মধ্যে যখন অন্য কিছু রেফারেন্স আসে, এলে দেখো চারণের গ্রিক মিথোলজি থেকে চারণের ক্যারেক্টার নিয়ে আসলো, এটাকে বলে অ্যালুশন। ওকে, সো বলছে those who have crossed, যারা ক্রস করেছে with direct eyes, মানে চারণের সঙ্গে যারা ক্রস করেছে, তার মানে তারা হলমেন হলো না।
যেমন মিস্টার কার্স, গাই ফক্স এর জীবনে কিছু একটা করেছে, তারা এই জীবনে অ্যাক্টিভ ছিল অন্তত। টু ডেথস আদার কিংডম কোথায় গেছে? মানে ওই যে মৃত্যুর পরে আন্ডারওয়ার্ল্ড এ চলে গেছে। বলছে তারা আমাদের রিমেম্বার আস। তারা আমাদের কিভাবে মনে রাখবে? ইফ এট অল নট অ্যাজ লস্ট। মানে তারা যে স্লেভ এগুলো আমাদের মনে রাখবে। কিভাবে মনে রাখবে? নট অ্যাজ লস্ট ভায়োলেন্ট সোলস। তারা আমাদের ভায়োলেন্ট সোল হিসেবে মনে রাখবে না কিন্তু, বাট অনলি অ্যাজ আ হলো ম্যান। তারা আমাদেরকে হলো ম্যান হিসেবে মনে রাখবে, দি স্টাফড ম্যান হিসেবে মনে রাখবে। তারা আমাদের হলো ম্যান হিসেবে মনে রাখবে বা দি স্টাফড ম্যান হিসেবে কিন্তু মনে রাখবে। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। কেন? কারণ আমরা তো এই চারণের চোখে চোখটা দিতে পারবো না। আমাদের সেই সাহসটা নেই। আমরা তো হলো ম্যান, আমরা জীবনে কিচ্ছু করিনি, ইনঅ্যাক্টিভ ছিলাম সারা জীবন। তাহলে এই যারা সাহসী মানুষ যারা মারা গেছে তারা আমাদেরকে কি হিসেবে মনে রাখবে? ভায়োলেন্ট সোলস? একদমই নয়। তারা আমাদেরকে হলো ম্যান বা স্টাফড ম্যান হিসেবে মনে রাখবে। এতটুকু বোঝা গেছে কিনা আগে বলুন? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হুম। চলো আমরা এবার তাহলে স্ট্যান্ডার 2 তে যাব। স্ট্যান্ডার্ড 2 তে এলিয়ট বলছেন, আইস আই ডেয়ার নট মিট এঞ্জেলস। এবার আবার একটা আইস চোখের কথা বলছে। এই আইস নিয়ে আবার আরেকটা অ্যালুশন আনছেন। এলিয়ট তো এই কারণে বিখ্যাত যে তিনি মাল্টিপল টেক্সটে রেফারেন্স আনেন একটা টেক্সটের মধ্যে। এই আইস বলতে বেয়াট্রিস কে বোঝাচ্ছে। বেয়াট্রিস। বেয়াট্রিস কোথা থেকে? দান্তের ডিভাইন কমেডি নামক একটা টেক্সট থেকে। বেয়াট্রিস মনে রাখবে, বেয়াট্রিস এই টেক্সট মানে বেয়াট্রিস হচ্ছে মানে একজন ওম্যান ছিলেন যিনি দান্তেকে ভালোবাসতেন। দান্তে। এবার দান্তে কি হয়? যখন ডিভাইন কমেডিটা শুরু হয়, দেখতে পাচ্ছি দান্তে ১ম এ কি করেন? দান্তে ফার্স্ট ট্রাভেলস থ্রু হেল। মনে রাখবেন ডিভাইন কমেডিতে ৩ টা সেকশন রয়েছে। ইনফার্নো, পারগেটোরি, প্যারাডিসো। ইনফার্নো মানে হেল, পারগেটোরি মানে হচ্ছে আর্থ, আর প্যারাডিসো মানে কি? প্যারাডাইস, স্বর্গ। এই যে ৩ টা সেকশন রয়েছে মানে ইনফার্নো, পারগেটোরি আর হচ্ছে আর্থ। এই যে ৩ টে সেকশন রয়েছে, হ্যাঁ, এই যে ইনফার ইনফার্নো, পারগেটোরি, প্যারাডাইস। ইনফার্নো কি? হেল, পারগেটোরি হচ্ছে আর্থ আর প্যারাডাইস হচ্ছে প্যারাডাইস। এবার দান্তে কি করে? প্রথমে হেল মানে ইনফার্নোতে পৌঁছে যায়। বুঝতে পারলে? দেন পারগেটোরিতে যায়। কিন্তু একে প্যারাডিস বা প্যারাডাইস মানে কি? স্বর্গ, যেখানে সবথেকে ভালো জায়গা, ইউটোপিক ওয়ার্ল্ড, এখানে নিয়ে আসতে সাহায্য করে হচ্ছে বিয়াট্রিস। বুঝতে পারলে? এই she represents divine grace বা divine wisdom, মানে তিনি একে গাইড করে নিয়ে আসেন দান্তিক প্যারাডাইসে। এবার সেজন্য বলছে তাহলে বিয়াট্রিস কে? মানে বিয়াট্রিস ওয়াজ মানে বিয়াট্রিস represents divine love or spiritual salvation. মানে বিয়াট্রিস was inspired by a real woman named Beatrice Fort। দরকার নেই আমাদের, লিখবে যে Beatrice was taken from Dante's Divine Comedy. Okay, Dante first travels through hell and purgatory with the Roman poet Virgil। ভার্জিলের সঙ্গে ও প্রথমে হেল এবং পারগেটরিতে যায়। Then Beatrice appears and guides Dante through paradise। এবং বিয়াট্রিস কি করে? প্যারাডাইসে নিয়ে যায়, গাইড করে। তার মানে একজন উনি একজন গাইড বিয়াট্রিস, তাই তো? বলছে এই যে বিয়াট্রিস প্যারাডাইসে কাউকে নিয়ে যাবে, স্বর্গে, তার মানে তাকে তো ভালো কাজ করতে হবে, কিন্তু হলো মিলে তো কিচ্ছু করেনি। সেজন্য বলছি এ আইস আই ডেয়ার নট। ডেয়ার মানে কি? সাহস। আই ডেয়ার নট, আমার সাহস নেই মিট ইন ড্রিমস। আমি বিয়াট্রিসের চোখে চোখটা দিতে পারবো না। আমি বিয়াট্রিসের চোখে চোখটা দিতে পারবো না। কারণ আমি হলো ম্যান। তাই তো? আমার মধ্যে সেই সাহসটা নেই। আমি সারা জীবন ইনঅ্যাক্টিভ ছিলাম। কারণ আমি এই এই বিয়াট্রিসের চোখে চোখটা দিতে পারবো না। ডেথস ড্রিম কিংডম কোথায়? মৃত্যুর পরে। বা ডেথস ড্রিম কিংডম, মৃত্যুর ড্রিম কিংডম কোনটা? মৃত্যুর পরে। প্যারাডাইস স্বর্গে। কারণ মৃত্যুর পরে মানুষ স্বর্গে যেতে চায়। তো এই স্বর্গে যাওয়ার জন্য এই যে বিয়াট্রিসের চোখে চোখটা দেব, সে ক্ষমতাটা তো আমাদের নেই। কারণ আমরা তো হল ম্যান। আমরা এমন কোনো কাজ করিনি যে কারণে আমরা প্যারাডাইসে যাব। সেজন্য বলছি আই সে ডেয়ার নট মিট ইন ড্রিমস। ওকে, আমি জাস্ট শুনে যার চোখে চোখ দিতে পারবো না। ডেথস ড্রিম কিংডম, ওই মৃত্যুর পরে প্যারাডাইসে যাওয়ার জন্য। দোজ ডু নট অ্যাপিয়ার
হচ্ছে এই আইস গুলো মানে বিয়াট্রিস আইস হয়তো অ্যাপিয়ারও হবে না আমাদের কাছে। কারণ বিয়াট্রিস তো স্বর্গে নিয়ে যায়। কিন্তু আমরা এমন কোন কাজ করিনি যে তিনি আমাদের স্বর্গে নিয়ে যাবেন। তাই বলছে এখানে মানে এই those powerful eyes do not appear probably in the dream world. Dream world বলতে প্যারাডাইস তাই তো? There the eyes are sunlight on a broken column. বলছে এখানে দেখো there the eyes are এই চোখগুলো মানে বিয়াট্রিসের চোখগুলো সানলাইট মানে চকচক করছে। মানে ব্রোকেন কলাম মানে কিসের উপরে? আইসটা কিসের উপর পড়েছে? এটা ব্রোকেন কলামের উপরে। দেখবেন একটা বাড়ি বানানো হয় যখন একটা কলম তৈরি করা হয় এবং কলমটা যদি দুর্বল হয় তাহলে সে বাড়িটা কিন্তু টিকবে না। তাই তো? এবার দেখো এই যে ব্রোকেন কলাম না অ্যাকচুয়ালি ব্রোকেন কলাম মানে হচ্ছে যে কলামটার উপরে এই মডার্ন সিভিলাইজেশন দাঁড়িয়ে আছে। মডার্ন সিভিলাইজেশন দাঁড়িয়ে আছে ব্রোকেন কলাম। কিন্তু এই মডার্ন সিভিলাইজেশন কিসের উপরে দাঁড়িয়ে আছে? কলামের উপরে কিন্তু কলামটা কেমন ব্রোকেন ভাঙা। তাই বলছে এই যে ব্রোকেন কলাম মডার্ন সিভিলাইজেশন দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে। তাহলে এই দ্য আইস আর সানলাইট এই চোখগুলো কিসের উপর রয়েছে? মডার্ন সিভিলাইজেশন এর উপরে, মডার্ন ব্রোকেন সিভিলাইজেশন এর উপরে। এবং এই এদের চোখে চোখ তাকানো যাচ্ছে না। দেয়ার ইজ আ ট্রি সুইঙ্গিং, দেয়ার ইজ আ ট্রি সুইঙ্গিং। একটা গাছ কিন্তু সুইঙ্গিং করছে। একটা গাছ সুইঙ্গিং মানে কি? নড়াচড়া করা। একটা গাছ সুইঙ্গিং মানে কি? নড়াচড়া করা। সুইঙ্গিং মানে কি? সেখানে ডিসিশন যখন তুমি নিতে পারো না তখন তুমি সুইঙ্গিং করো। ইনডিসিসিভ বলে এটাকে। এই যে there is a tree swinging একটা গাছ যখন নড়ছে, দুলছে তার মানে কি? একটা পারফেক্ট জায়গায় দাঁড়াতে পারছে না, কোনো পারফেক্ট ডিসিশন নিতে পারছে না। এই যে the tree swinging actually represents the indecisive quality of the modern human beings. And voices are in the wind singing more distant and more solemn than voices are other voice এই যে বেয়াট্রিসের ভয়েস বা বলতে পারি এখানে হলমেন্দের ভয়েসের একান্ত তুলে ধরা। In the wind singing এই যে বাতাসের মধ্যে more distant আরো দূরে চলে যাচ্ছে and more solemn মানে কি more serious than a fading star. fading star মানে কি একটা তারা আর এই স্টারের পিছনে তুমি যতই দৌড়াও না কেন সেটা আস্তে আস্তে দেখবে আরো দূরে চলে যাচ্ছে আরো দূরে চলে যাচ্ছে সেটা তুমি টাচ করতে পারবে না সেটা অনেকটা দূরে থাকে স্টার। এই দেখো তার মানে এই ভয়েসেস গুলো মডার্ন হিউম্যান বিংস এর ভয়েসেস গুলো কিন্তু ফেডিং স্টারের মতো মানে যারা স্পিরিচুয়ালিটি থেকে অনেকটা দূরে রয়েছে। ওকে সো এই যারা ফেডিং স্টার বলতে অ্যাকচুয়ালি মডার্ন হিউম্যান বিংস এর ভয়েসটা কিন্তু স্পিরিচুয়ালিটি থেকে অনেকটা দূরে রয়েছে মোর ডিস্ট্যান্ট অনেকটা দূরে রয়েছে মোর সলিড দ্যান ফেডিং স্টার। এটা কিন্তু বুঝতে হবে তাই মডার্ন হিউম্যান বিংস এর ভয়েস কিন্তু অনেকটা দূরে কোথা থেকে স্পিরিচুয়ালিটি থেকে। লেট মি বি নো নিয়ারার বলছে আমাকে কাছে আসতে দিও না কোথায় কিসের কাছে ইন ডেথস ড্রিম কিংডম। এই যে ডেথস ড্রিম কিংডম মানে প্যারাডাইসে মৃত্যুর পরে আমাকে কিন্তু এই ডেথস ড্রিম কিংডমের কাছে আসতে দিও না। ও তো হলোমেন ও তো ওই জায়গায় মানে ওই ও তো ওই লিম্বো স্টেটে থাকছে। লিম্বো মানে কি? মানে ভালো আর খারাপের মাঝখানে থাকতে চাই। লেট মি বি নো নিয়ারার ইন ডেথস ড্রিম কিংডম। ডেথস ড্রিম কিংডম তার মানে কি প্যারাডাইসের কথা বলছে আমাকে প্যারাডাইসের কাছে আসতে দিও না। তার মানে কি ও তো একটা ইন বিটুইন স্টেটে থাকতে চাই। লেট মি অলসো ওয়্যার মানে কি পরিধান করা। আমাকে পরে থাকতে হবে ডেইলি বাই ডিসগাইসেস ছদ্মবেশ। ডিসগাইসেস মানে কি ছদ্মবেশ। এটা কিন্তু ওয়ান্ডারফুল লাগে। ছদ্মবেশ যখন কেউ পরে তার মানে কি ডিসগাইস যখন কেউ পরে তার মধ্যে তার ট্রু সেলফটা দেখা যায় না তো। ট্রু সেলফটাকে লুকানোর জন্য কিন্তু ছদ্মবেশ পরে বা মুখোশ পরে। সেজন্য হলম্যানরা কি করতে চায়? ডিসগাইস ছদ্মবেশে থাকতে চায় তারা। তার মানে দে ট্রাই টু হাইড দেয়ার ট্রু ইন ট্রু এন্টিটি তাদের আসল এন্টিটি কিন্তু লুকিয়ে রাখতে চাচ্ছে। দ্যাটস কোড ক্রো স্কিন অর ক্রস স্টেপস ইন আ ফিল্ড। তার মানে কি তারা কি পরে থাকার চেষ্টা করছে? ডিসগাইজ ছদ্মবেশ কি থাকতে চায়? র্যাটস কোড মানে র্যাটস কোড মানে বলছে দ্য ডার্টি স্কিন অফ দ্য র্যাট। ক্রো স্কিন মানে কি? ক্রো স্কিন মানে হচ্ছে দ্য স্কিন অফ দ্য ক্রো। র্যাটস কোড মানে কি? যে ইঁদুরের যে গায়ের স্কিন বা ক্রোর যে গায়ের স্কিন বা ক্রস স্টেপস মানে কি? স্টেপস মানে হচ্ছে স্টিকস লাঠি। এটা অ্যাকচুয়ালি কিন্তু একটা জিনিস রেফার করছে এই ক্রো স্কিন বা ক্রো স্টেপস এটা দিয়ে কিন্তু একটা স্কেয়ার ক্রো জিনিসটা নিয়ে আসছে। স্কেয়ার ক্রো মানে তারা স্কেয়ার ক্রো হয়ে থাকতে চায়। দেখতে হিউম্যান বিংস এর মতো কিন্তু তারা হিউম্যান বিংস আর নয়। আর র্যাটস কোড এটা একটা আগলিনেস কে রেফার করছে। একটা স্কিন পরে থাকা মানে একটা আগলিনেস কে রিপ্রেজেন্ট করছে মডার্ন হিউম্যান বিংস এর।
ইন আ ফিল্ড বিহেভিং অ্যাজ দ্য উইন্ড বিহেভস, নো নিয়ারার। ইন আ ফিল্ড কোথায় থাকবো? ফিল্ড মাঠে থাকবো, মানে স্কেয়ার করবো কোথায় থাকবো? মাঠে থাকবো। বিহেভিং অ্যাজ দ্য উইন্ড বিহেভস, যেমন ভাবে বাতাস বিহেভ করবে আমি সেভাবেই বিহেভ করবো। মানে কোনো অ্যাক্টিভ পার্টিসিপেশন নেই। নো নিয়ারার, কাছে আসবো না। কিসের কাছে আসবো না? নট দ্যাট ফাইনাল মিটিং, ওই ফাইনাল মিটিং। ফাইনাল মিটিং মানে এটাকে বলা হয় ডে অফ জাজমেন্ট। মনে করা হয় যে মৃত্যুর পরে সবাই যখন মারা যাবে একদিন, একদিন বিচার হবে এবং সেদিন যে ভালো কাজ করছে তাকে হেভেনে পাঠানো হবে, যে খারাপ কাজ করছে তাকে হেলে পাঠানো হবে। তো এই ডে অফ জাজমেন্ট, এই মিটিংটাতে আমি থাকতে চাই না। ইন দা টুয়াইলাইট কিংডম, ইন দা টুয়াইলাইট কিংডম, এটা কিন্তু বুঝতে হবে। দা টুয়াইলাইট কিংডম, এই টুয়াইলাইট কিংডম বলতে কি বোঝাচ্ছে? টুয়াইলাইট কিংডম মানে হচ্ছে, তাহলে আমি কোথায় থাকতে চাই? ইন দা টুয়াইলাইট কিংডম থাকতে চাই। টুয়াইলাইট মানে কি? এই গোধূলির সময়টা, মানে না সন্ধ্যা না বিকাল, তাহলে ইন বিটুইন স্টেটে দাঁড়িয়ে রইল। তাই হি ওয়ান্টস টু বি এগেইন ইন দা লিম্বো স্টেট, এই টুয়াইলাইট কিংডম কিন্তু তারা থাকতে চায়। ওকে? যেখানে মাঝামাঝি জায়গাতে। দেখুন আমরা অলরেডি নিচে যদি হেল থাকে আর উপরে যদি আমাদের ওয়েট। নিচে যদি আমাদের হেল থাকে আর উপরে যদি স্বর্গ থাকে, তাহলে অলরেডি তো আমরা আর্থে রয়েছি, মানে ইন বিটুইন স্টেট অলরেডি রয়েছে। এই হলোমেনরা এই ফাইনাল মিটিং এ গডের সঙ্গে থাকতে চায় না। ওই ডে অফ জাজমেন্ট এর দিন এরা কিন্তু থাকতে চায় না। এটা কিন্তু বুঝতে হবে। ইন দা টুয়াইলাইট কিংডম। টুয়াইলাইট কিংডম বলতে তারা কোথায় থাকতে চায়? টুয়াইলাইট কিংডম মানে ইন বিটুইন স্টেট। তো নিচে যদি হেল থাকে আর উপরে যদি হেভেন থাকে, আমরা অলরেডি ইন বিটুইন স্টেট আর্থে রয়েছি কিন্তু। ওকে, অলরেডি আমরা ইন বিটুইন স্টেট মানে আর্থে রয়েছি। সো সেই কারণে হলোমেনরা এই আর্থে বা ইন বিটুইন স্টেটে কিন্তু তারা থাকতে চায়। ওকে, আজকে আমাদের এই দুটো স্ট্যান্ডার্ড থাকবো। নেক্সট ক্লাস আমরা পরের স্ট্যান্ডার্ড থেকে ডিল করব। তার মানে কি? দ্য হলোমেন আর অ্যাকচুয়ালি afraid to meet the godlike presence, to meet with the god, to meet with Beatrice, to meet with Charon। তার মানে সেই সাহসটা কিন্তু ওদের নেই। ওকে, এই কারণেই তো এরা হলোমেন। এদের মধ্যে সেই ভাইটামিন পাওয়া, ফুডসটাই তো নেই। ওকে।